যে ঘটনাটি বলবো তার নাম তাহের মিয়া আর কি। তো আমি যার কাছ থেকে ঘটনাটি পাই উনি নিজে যিনি অ্যাকচুয়ালি প্রত্যক্ষ করেছেন ঘটনাটি তিনিই শেয়ার করেছেন। তো উনি একটা জায়গায় চাকরি করতেন আর কি, ওনার গ্রামের বাড়ি বগুড়া কিন্তু চাকরি করতেন চিটাগাঙে। চাকরি বলতে কি একটি পুকুর পাহারা দিতেন আর কি। তো উনি যে পুকুরটিতে পাহারা দিতেন ওখানে আরো অনেকগুলো পুকুর ছিল, কিন্তু সবচেয়ে বড় বড় মাছ ছিল রাসেল ভাই পুকুরে। তো মোস্ট অফ দ্য টাইম ওইটাই পাহারা দিতে হতো আর কি। তো উনি যে মালিকে কাজ করতেন তার ড্রাইভারের ভাই আর কি। তো তাকে বগুড়া থেকে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে আমি বলি রাসেল ভাই যে পুকুরটিতে পাহারা দিতেন তিনি সবসময় মোস্ট অফ দ্য টাইম সেটি প্রায় 4 বিঘা জায়গার উপরে, এবং পাড়গুলা খুব উঁচু উঁচু। ওই পাড়ের কারণে পাশের জমি টমি কিছুই দেখা যেত না। আচ্ছা, কেউ আসলে ওই উঁচু পাড় ধরেই উঠতে হতো আর কি। তো যেদিন ঘটনা নর্মালি রাসেল ভাই আমি যেসব ঘটনা নিয়ে আসি এখানে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় হয় ঝড় বৃষ্টি হচ্ছে, এরকম ঘটনাই মোস্ট অফ দ্য টাইম পাই আর কি। তো ওনার এই ঘটনাটা একদম চাঁদ উঠেছে আকাশে, উনি একদম খুবই নর্মাল ডেতে, মানে উনি কখনো কল্পনা করতে পারেন না যে এরকম ডেতে ঘটনা এরকম কিছু ঘটতে পারে আর কি। তো নর্মাল ডে, নর্মাল ভাবে উনি নর্মালি উনি দিনে ঘুমাতেন আর রাতের বেলা ডিউটি দিতেন। তো ওই পুকুরের মাঝখানে একটি ছনের ঘর করা, যাতে সে চারিপাশটা এক্সপ্লোর করতে পারে। আচ্ছা, চারিপাশটা দেখতে পারে ভালো করে, এবং এটা একটা কানেক্টিং বাঁশের তৈরি একটা রাস্তা করা পাড়ের সাথে। তো উনি কি করলেন, ওই ছনের ঘরে গিয়ে বসে রাস্তাতে পান বানাচ্ছিলেন আর কি। তো পান বানানো অবস্থায় হঠাৎ করে রাত তখন ওই 10টা-11টা 1996 সাল রাসেল ভাই, অনেক রাত 10টা-11টা। আচ্ছা, তো দেখা যায় যে পান বানানো অবস্থায় সে একজন লোক, পুরুষ মানুষ কাঁদছে, এত জোরে কাঁদছে যে সে একদম পরিষ্কার শুনতে পাচ্ছে। তো ওই ছনের ঘরটা কি আমরা জানি নৌকার মতো, কিন্তু পেছনে সামনে খোলা আর কি, খোলামেলা। সে কি করে মাথাটা পিছন দিক দিয়ে বের করে টর্চ মারে পুরো চারিপাশে দেখে, কিন্তু কারোর মধ্যে কেন কান্নার সাউন্ড পায়নি। তো মানে পাড়ের ওপারে কেউ হতে পারে, ওই জমির মধ্যে গিয়ে বসে কান্না করতে পারে বা কিছু একটা, কিন্তু ওই কান্নার সাউন্ডটা তাকে আবারও ডিস্ট্র্যাক্ট করে নিয়ে যায়। তো সে টর্চ মারে চারিপাশে, কিন্তু কাউকে কিছু দেখে নেই। সে আবার সেই পান বানানোর মধ্যে মনোযোগী হয়। কিছুক্ষণ পরে সে আনইনটেনশনালি উকি মারে, এবং উকি মেরে দেখে পাড়ের কোণার একজন লোক বসে আছেন। আচ্ছা, এবং চাঁদের আলোতে তিনি পরিষ্কার, চেহারাটা দেখা যাচ্ছে না কিন্তু উনি পরিষ্কার। তো তিনি ওই রাস্তা বেয়ে একদম পাড়ের কর্নারে যায়। পাড়ের কর্নারে যেতে গেলেও মিনিমাম 2 থেকে 2.5 মিনিট সময় লাগে, এত বড়। তো উনি যায় এবং যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করে যে ভাই কি হয়েছে। মানে এত হুড়মুড় করে কাঁদতেছে যে জিজ্ঞেস না করেও পারা যাচ্ছে না। আর ওনার তো দায়িত্ব এখানে যদি কেউ আশেপাশের লোকজন আসে তাড়িয়ে দেওয়া বা জিজ্ঞেস করা, ওনার জানার দায়িত্ব আর কি, যেহেতু উনি গার্ডটা দিচ্ছেন ওখানে। তো ওই লোকটাকে জিজ্ঞেস করার পর লোকটা প্রায় 10 থেকে 12 মিনিট পর ওনাকে বলে ভাই আমি পাশের গ্রামের একজন লোক, পাশের গ্রামে থাকি। তো কি হয়েছে, কাঁদতেছেন কেন? বলে ভাই আমি আজকে গত পরশুদিন সকালবেলা ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পরে আমার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি হয়। তো এক পর্যায়ে আমি মারা যাই। মানে লোকটা বলছেন? ওই লোকটা বলছে। আচ্ছা, মানে ও তো পুরো অবাক, এই পাগল কোথা থেকে আসলো, মানে মারা যায় মানে? জি ভাই আমি আত্মহত্যা করি। বলে যে আপনি কি পাগল নাকি, এই আপনি বাসায় যান। বলে যে আমি লোকটাকে হাত ধরে পাড়ের মধ্যে তুলে বাসায় পাঠাই দিই। উনি আবার রুমে চলে আসে, মানে রুমে বলে কি ওই ছনের ঘরে চলে আসে। এবং যিনি আমাকে মানে রাসেল ভাই আমাকে যে বলেছেন, সে বলে যে আমি ওনার হাতটা পর্যন্ত ফিল করতে পারি, মানে মানুষের মতো, কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা নাই, কোনো অস্বাভাবিক নেই। আমি আমার নিজের হাতে টাচ করে ওনাকে পাড়ে উঠিয়ে দিই একদম। তো কিছুক্ষণ পর আবারও সেই কান্নার সাউন্ড, উনি আবার ওনার কাছে গেলেন এবং ওনাকে তাড়িয়ে দিন। তো এরপরে আবারও কান্নার সাউন্ড আসছে, উনি বলে যে দূর কোন পাগল আসছে। কিন্তু যখনই তিনি রাসেল ভাই বললাম ইনটেনশনালি যখনই আপনার এই টর্চ মারছে ওনাকে কাউকে পাচ্ছে না, কিন্তু যখন ও কি মারছে তখন এই লোকটাকে পাচ্ছে। কিন্তু এইটা কিন্তু ওনার মাথায় আসে না যে টর্চ মারলে ওই লোকটা চলে যাচ্ছে। ও মনে করেছে যে এখানে একজন পাগল আসছে, ও কান্না করার পর কিছুক্ষণ পর চলে যাবে। কিন্তু সারা রাত ধরে সে এই কান্না করতেই থাকে। আচ্ছা, তো সকালবেলা উনি ঘুমান অ্যাজ ইউজুয়াল। তো উনি সকালবেলা ঘুমিয়ে সন্ধ্যার পরে ঠিক ওইরকম ভাবেই একটু গভীর রাত ওনার কাছে উনি বলেন যে আমার কাছে সময়টা ঠিক মনে নাই, ঠিক আবারও একইভাবে কান্না করতাম, মানে কান্নার সাউন্ড আসতে থাকে এবং দেখে যে লোকে ওই পাড়ের কোনায় একজন লোক বসে কান্না করছে, সেই লোকটাই যে লোকটা গতকালকে ছিল। তো স্বাভাবিক মানুষ হলে এরকম কাজটা করতো না, পরের দিন এসে আবার যে একটা মানুষ তাড়া দেওয়ার পর আবার ওই জায়গায় আসছে, গেলে অন্য জায়গায় ধরে কান্না করতো। সে আবারও কাছে যাওয়ার পরে বলে কি ভাই, বলে কি ভাই আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না, আমি জীবিত নাই। বলে যে আপনি এখান থেকে সরেন তো, যান এখান থেকে ভাগেন। তো ওই দিন সে লাঠি নিয়ে যায় ওকে মারার জন্য, কিন্তু ওই লোকটা
লাঠি দেখার পরে তেমন একটা ভয় পান নাই, বলে ওই দেখেন আমার লাশ আসছে। তো এই পারে উঠার জন্য একটু দাঁড়ানো লাগবে, কারণ পার তো ওই পাশ থেকে কিছু দেখা যায় না। ঠিক মানে রাসেল ভাই উনি যে বলে আমি চাঁদের আলোতে দেখতে পেলাম যে ক্ষেতের উপর থেকে একটা ডেড বডি আসছে এবং কফিন ওটা কি বলে লাশের খাটিয়ার উপরে, কিন্তু ওই ডেড বডিটা ক্যারিয়ার নাই, অটোমেটিক আসছে, কোনো কেউ ধরে নিয়ে আসছে না, ওই পাড়ের দিকে আসছে। এইটা দেখার পর তো স্বাভাবিক মানুষের অবস্থা ঠিক থাকার কথা না, উনি ওখান থেকে দৌড়ে পালিয়ে যে তার মানে ছনের ঘর, মানে আরেকটা ঘর আছে থাকার জন্য, দিনের বেলা যে রুমে ঘুমায় সেই রুমে গিয়ে দরজা জানলা বন্ধ করে সে আল্লাহকে ডাকতে থাকে। আমি কি দেখলাম এটা তো আমার দেখার কথা না। সে দরজাটা খুলে আবারও, যেহেতু তার তো ডিউটি রাসেল ভাই এটা পুকুরটাকে পাহারা দেওয়ার, সে আবারও মানে সাহস করে ওই ছনের ঘরের কাছে যায়। ওই মুহূর্তে কিছু দেখে না, হঠাৎ করে ফজরের আগে সে একটু উকি মারতে দেখে যে সেই যে লাশের খাটিয়াটা, লাশ সহ ওই লোকটাকে সে দেখতে পায় না, কিন্তু পুরা পার জুড়ে ওই লাশের খাটিটা ঘুরতে থাকে। আচ্ছা। এবং ভোর ফজরের আগ পর্যন্ত ঘুরতে থাকে। ফজরের নামাজের পরে মানে ওটাকে ঘুরছে কিনা যায় না, সে ওইটা দেখার পর তো রুমে যেয়ে চুপ করে বসে থাকে। ও সকাল হওয়া পর্যন্ত সে আর দরজা খুলে নেয়। সকালের পর নর্মালি অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকম সে ওই জিনিসটা কাউকে শেয়ার করতে পারে না। যে মালিককে শেয়ার করবে, মালিক তো বলবে যে তুমি কাজ ফাঁকি দিচ্ছ, মালিক কখনোই জিনিসটা বিশ্বাস করবে না। তো যেহেতু ভয় পেয়ে গেছে, তাহলে পাশের অন্য একজন পরিচিত লোক আছেন, তো ওই টঙের দোকানে সে চাটা বিক্রি করে, তো ওই লোকটা ওই টঙের দোকানে ঘুমায়। তো বলছে তুই আজকে টঙের দোকানে না ঘুমিয়ে আমার সাথে ঘুমা। সেই লোকটাকে নিয়ে এসে ছনের ঘরে সাহস করে ঘুমাতে গেছে, দেখে আজকে কি হয়। মানে অসম্ভব জিনিসটা হচ্ছে যে ওই দিনও একই জিনিস দেখায়, যে লোকটা পাড়ে বসে কান্না করতেছে, কিন্তু ওই দিন লোকটাও দেখতেছে এবং একটা ডেড বডি পার ধরে ঘুরতেছে। এইটা দেখার পরে দুইজন মিলেই ওই জায়গা থেকে পরে অনেক লোকজনকে ডাকা হয়েছে, বলছে যে না এটা কোনো ভয়ের কিছু না, এটা কিছু হবে না, তুমি এখানে থাকো, কোনো প্রবলেম না, এটা তোমার মনের ভুল। আমার মনের ভুল, কিন্তু ওরও তো মনের ভুল হতে পারে না। তো অ্যাভয়েড করার পর এক সপ্তাহ কোনো সমস্যা নাই। ঠিক এক সপ্তাহ পর ওই দিন ঘটনা থেকে এক সপ্তাহ পর সে ওই পুকুরে মাছ ধরে, মানে মালিক মাছ ধরে। তো মাছের সাইজ বড় হয়ে যাওয়ার কারণে রুই কাতলা গুলো উঠায় ফেলে। তো ওই পুকুরে আর তেমন একটা গার্ড দেওয়ার দরকার হয় না, পাশের পুকুরে গার্ড দিতে যায়। তো পাশের পুকুরে যখন গার্ড দিতে যায় তখন উনি দেখেন এরকম গভীর রাত, ওই রাতটা আমার জন্য মানে সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে আমি দেখলাম 4 জন লোক একটা লাশের খাটিয়ে নিয়ে আসতেছে ক্ষেতের উপর থেকে আমার পুকুরের পাড়ে উঠলো। যে পাড়ে আমি ঘটনাটা ঘটছে, সেই পাড়ে ওঠার পর থেকে সেই পাড়ের পানির উপর দিয়ে 4 জন লাশটা ধরে আমার সামনে দিয়ে নিয়ে চলে গেল। এবং যে লোকটা লাশ এতদিন ধরে কান্না করতেছিল সেও লাশটা ধরে আছে। আমি কি ডাক দিব? স্বাভাবিক মানুষ কখনো পানির উপর দিয়ে হেঁটে যেতে পারবে না। আমি কি দেখলাম এটা, আমি এখানে আর কাজ করবো না। সে ওই জায়গার থেকে ভেগে গেলে, এরকম কাজ করার থেকে বাসায় বসে থাকা অনেক ভালো। এরকম জিনিসপত্র দেখলে আমার কাজ করার দরকার নেই। তো রাসেল ভাই, আমি আপনাকে যেটা বলি যে ওনার কাছ থেকে আমি আর কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাই না, কারণ উনি আর কিছু বলেন নাই আমাকে। তা আমার বাসার যে কারি সাহেব, উনি আমাকে কোরআন শরীফ পড়ান আর কি, কোরআন শরীফ শুদ্ধতার চেষ্টা চলছে আর কি বাসায়, মানে ক্লিনিকে। বাসায় পড়লে লজ্জা, কোরআন শরীফ এত বড় মানুষ কোরআন শরীফ পড়তে পারি না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই হুজুর, আপনি আমাকে এই জিনিসটা একটু এক্সপ্লেনেশন দিবেন। তো ওনাকে আমি বলবো না যে ওনার অনেক আধ্যাত্মিক পাওয়ার আছে, উনি বললেন যে ভাই আমি আপনাকে কালকে জানাবো। গতকালকে আমাকে রাসেল ভাই জানান বিষয়টা, যে আলিফ ভাই আপনি যেটা বলছেন সেটা সম্বন্ধে আপনাকে আমি কিছু বলবো না, তবে আমি একটা কথা বলি, যে ঘটনাটা আপনি শুনছেন সে ঘটনাটা আপনি চাইলে ভূতের সঙ্গে শেয়ার করতে পারেন, এটা একদম সত্য ঘটনা। আমি এটা নিয়ে আর আপনাকে কোনো ধরনের বিতর্কে যাব না। তবে আপনাকে একটা কথা বলি যে আল্লাহ তাআলা তো আমাদেরকে এবং জিনকে সৃষ্টি করেছেন, জিনদের আসরটা মোস্ট অফ দ্য টাইম পানির উপরে হয়। আচ্ছা। আসর মানে হচ্ছে জিনদের মিটিং সমুদ্রের উপরে হয়, পানির উপরে হয়। তো এইটা যদি কোনো কাজকর্ম কারো করা হয়ে থাকে তো জিনরাই করছে। তো আপনি চাইলে শেয়ার করতে পারেন ভূতের সঙ্গে। যে আমি এটা ভাই জিজ্ঞেস করার জন্য আমি বলতে পারবো কিনা, তো হুজুর বলে যে আপনি যে বলেন এটা নিঃসন্দেহে বলেন। এটাই ছিল ঘটনা। জি রাসেল ভাই, যে মহিলার কথা বলছিলাম, তো উনি আমার পেশেন্ট, নাম হচ্ছে সাবেরা চৌধুরী, মুক্তি ডাক নাম আর কি। তো ঘটনাটা উনি যেভাবে শুরু করেন যে 1998 সালে ওনার সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা 98-এর না, ওনারা থাকতেন কুমিল্লার বিজয়নগরে। তো ওই সময় ওনাদের বাসাতে থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবত উনি একটা জিনিসের সম্মুখীন হতে থাকে, সেটি হচ্ছে আপনার উনি প্রায় সময় খুব বিদঘুটে স্বপ্ন দেখতেন।
যেমন স্বপ্নের মধ্যে ওনার সাথে কেউ কথা বলছে, বা উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে জেগে আছে, তো ওই জাগ্রত অবস্থায় দেখছে যে বিছানার উপরে প্রায় 30-40 জন মানুষ একসাথে জড়সড়ো হয়ে বসে আছে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। এরকম স্বপ্ন শুধু একদিন 2 দিন না রাসেল ভাই, এরকম স্বপ্ন উনি দেখতো প্রায় 2 বছর যাবত। তো অ্যাকচুয়ালি যখনই উনি ঘটনাগুলো কাউকে বলতে যেত বা ঘটনাটা মার সাথে শেয়ার করবে, এক বাবার এক মেয়ে, তো শেয়ার করতে যাওয়ার সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বা বলতে গেলে উনি কোনো না কোনো কারণে হয়তো ভুলে যেত, বা বলতে গেলে বলতে পারতো না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেত। 1998 সালে এই যখন ওনার বড় ভাই বাংলাদেশ থেকে চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটনাগুলো একদম সামনাসামনি ঘটতে থাকে। এতদিন স্বপ্নে ছিল, এবার ঘটতে থাকে সামনাসামনি। শুনি আমরা। তো উনি ওনার ভাইকে সি অফ করতে ঢাকা আসে, ফুপির বাসায় আসে। ফুপির বাসা হচ্ছে জিঞ্জিরাতে। তো ভাইয়াকে সি অফ করবে যেদিন, এর আগের দিন রাতের বেলা সবাই মিলে একসাথে বসে টেবিলে খাচ্ছে। তো দরজা নক করে, কে জানি বেল দেয়। তো উনি দরজা খুলে, এবং খোলার পরে দরজার দিকে তখনও তার চোখ পড়েনি, তখন একজন ডাকে পেছন থেকে, কে এসছে? তো বলে দেখছি। তো যখনই সে দরজার প্রায় পুরোটা খুলে তাকায়, তখন দেখে যে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। তার খালি এতটুকু মনে আছে, মানুষগুলার মানে অ্যাকচুয়ালি কোনো মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সাইজটা বিশাল। মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাত দেখা যাচ্ছে। দুটা মানুষ। আচ্ছা, হাত দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না। 2 জনই সাদা কাপড় পরে দাঁড়ানো ওনার সামনে। এই বলে সে সেন্স হারিয়ে ফেলে, এবং সেন্স ফিরবার পরে উনি ঘটনা সবাইকে বলে বেড়ায় যে এই ঘটছে আমার সাথে। তো তখন জিনিসটা একটু ডিফারেন্ট লাগলে ওনার ফুপা জিনিসটাকে আর অন্যভাবে নেয় নাই। ওনা বলে যে, ফুপা বললো যে তোরা তো আজকে এসছিস, আমি আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আসবার সময় মসজিদে যখন আমি মানে ফরজ নামাজটা শেষ করি, তো হুজুররা একটা কথা বলার সময় আমি মসজিদের এন্ট্রান্সের দিকে একটু চোখ পড়ে। তো চোখ পড়বার সময় আমি দেখি 2 জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি শুধু হাতটাই দেখতে পাচ্ছি, 2 জনের আর কোনো মাথা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার হুজুরের দিকে মনোযোগ দিতে গেছি, মানে আমি জিজ্ঞেস করব হুজুরকে, আপনারা কি এরকম কিছু দেখছেন কিনা। এমন মুহূর্তে আমি দেখলাম ওইখানে আর কেউ নাই। তো আমি যখন বাসায় ব্যাক করি, আমি অনেক দোয়া পড়তে থাকি। ওই ফুপা বললেন যে আমি অনেক দোয়া পড়তে থাকি। আল্লাহকে ডাকতে ডাকতে যখন ঘরের কাছে চলে আসলাম, ভাবলাম যে আমি এখন সেফ আছি, কিন্তু এমন সময় যখন নিজের ঘরে ঢুকবো, দরজা দিয়ে ঢোকার সময় দেখি ওই 2টা মানুষ দাঁড়িয়ে আছে, এবং আমার বুকের ভেতরটা আটকে উঠলো। তো প্রথম মুক্তিয়াপুর ঘটনাটার কথা সবাই অবিশ্বাস করলো। ফুপা যখন তার সাথে রিলেট করলেন, তখন সবাই বলল যে না, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা ঘটছে যেটা আসলে খারাপ কিছু। তো পরের দিন ভাইয়া চলে যায়, ওনাকে আর জিনিসগুলো নিয়ে এতটা বদর করে নাই। তো উনি বাংলাদেশ ছেড়ে চলে যায়। তো সবার খুব মন খারাপ। পরের দিন, ওই দিন রাতের বেলা ঠিক একই সময় আবারও ওই 2 জন লোক হাজির হয়, এবং দরজাটা খুলে ওই বাসার ফুপা সেই নক করি তারা আসে, এবং দরজা খুলে দেখে যে 2 জন লোক দাঁড়িয়ে আছে। এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে দরজা লাগিয়ে দেয়, এবং সবাইকে বলে যে তোমরা সবাই আল্লাহকে ডাকো। তো ওই দিন তারা ডিসিশন দেয় যে না, আমরা থাকবো না। তো ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় শেষ হয়ে যেতে পারতো, যে এখান থেকে চলে যাচ্ছে আমার ঝামেলা শেষ। কিন্তু ঝামেলাটা আসলে শুরু হয় আবার কুমিল্লায় যাওয়ার পর। কুমিল্লায় পৌঁছাবার পর 1 সপ্তাহ পর থেকে আবার ঠিক একই স্বপ্ন রাসেল ভাই। রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখছে যে আমার ঠিক তার খাটের উপর অনেকেই বসে আছে। এটা খুব অদ্ভুত স্বপ্ন। অদ্ভুত না রাসেল ভাই, 2 বছর ধরে একই স্বপ্ন বারবার দেখাটা পসিবল না। তো উনি অ্যাকচুয়ালি আবার মানে খুব পড়াশোনা করতেন আর কি, রাত জেগে পড়াশোনা করবার একটা অভ্যাস আছে। ইফতেখার ভাইয়ের সাথে আমার ঘটনা কিছুটা মিল আমি পাচ্ছি। তো রাত জেগে পড়বার একটা অভ্যাস ছিল তার। তো ওই দিন রাতের বেলা, ঠিক যেদিনই সে ওই স্বপ্নটা দেখলো, ওই দিন রাতের বেলা সে পড়ার পরে বাথরুম থেকে গোসল করে আসে, এবং ব্যাক করে চুল ঝাঁটা দিতে দিতেই দেখলো যে তার ড্রেসিং টেবিলের সামনে একজন মানুষ বসে আছে। লম্বা চুল, কিন্তু মুখের মধ্যে কোনো স্ট্রাকচার নেই, পুরো প্লেন একটা মুখ, এবং তার দিকে তাকাচ্ছে না। সে সামনে এগিয়ে দেখার পরে দেখার পরে সে ফিট হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারাবার পর মাকে সে বারবার ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে, এবং মাকে এসে আস্তে আস্তে বুঝে বলে যে মা, আমি এরকম ঘটনা লাস্ট 2 বছর ধরে প্রত্যক্ষ করছি, আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারছিলাম না। তো পাশের এক হুজুর আছে, উনি খুব বুজুর্গ, উনি খুবই মানে ভালো একজন মানুষ। তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে আচ্ছা তুমি এই পানিটা 7 দিন খেও,
আর তোমাকে কিছু ফুল টাইপের একটা জিনিস দিয়ে পানি দিল, বলে এটা তুমি 3 দিন গোসল করবো এটা দিয়ে। ঠিক একই জিনিসগুলো সে ফলো করে আসলে কোনো কিছুই হয় নাই। সে 7 দিন বললো যে 7 দিন পানিটা খেতে, সে বলেছে 7 দিন খেলে হয়তো আমি আর জিনিসগুলো ফেস করবো না, কিন্তু ঠিক রাতের বেলা একই জিনিস বারবার তাকে ফেস করতে হচ্ছে। মজার বিষয়, ওই থেকে প্রায় 14 দিনের একটা গ্যাপ, 14-15 দিন পরে বাসায় কেউ নাই, তখন হচ্ছে 1999 সাল রাসেল ভাই। তো আপনার বৈশাখের সময়, পহেলা বৈশাখের আমেজ সবাই। তো ওনার মা যথারীতি বাইরে যান এবং বাসায় ছিলেন না আর কি, আর ওনার বাবা ছিলেন অফিসে। তো উনি কি করলো, হঠাৎ করে কলিং বেল বাজলো এবং দরজা খোলার পরে দেখলো যে ওনার ফুপা এসছে। তো ফুপা আসার পর ফুপাকে সালাম করলেন এবং সালাম করবার পরে ফুপা কোনো কথা না বলে ডিরেক্ট ড্রয়িং রুমে যেয়ে বসলেন। ফুপাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ফুপা কখন আসছেন, আপনি তো নর্মালি জানিয়ে আসেন, আজকে না জানিয়ে চলে আসলেন। তো ওই সময় রাস্তায় ভাই ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, তো পাশে একটা বাড়িতে ফোন ছিল, সেখানে নর্মালি যখন ফুপা আসতো জানিয়ে আসতেন। তো ফুপা কোনো কথাই বলছে না, কোনো কথার অ্যান্সার দিচ্ছে না, খালি একটা কথা বললো যে এই বক্সটা নে, এই বক্সটা তুই খুলবি না, আমি যাওয়ার 24 ঘন্টা পর খুলবি। তো ও ফুপার কোনো কথা অ্যান্সার না দিয়ে বললো যে ফুপা আপনি খেতে বসেন। সে আবারও বলে এই বক্সটা নে, এই বক্সটা খুলবি 24 ঘন্টা পর আমি। মানে ওই ওনার কথার কোনো উত্তর দিচ্ছে না, না উনি টোটালি মনে হচ্ছে যে উনি কথাগুলো শুনছেই না, মানে ওনার ফুপা কথাগুলো শুনছেই না। তো 24 ঘন্টা তো দূরের কথা, ওনার তো আগেই ইচ্ছা ছিল এটা বক্সের ভিতরে কি আছে খোলার জন্য, ফুপা তো আজগুবি কিছু দিয়ে যাবে না। বক্স খুলে দেখে, মানে রাসেল ভাই এটা আমি জানি না, আমার নিজেরই আজকে বলতে কেমন জানি ভয় লাগছে, দেখে মানুষের 5টা আঙ্গুল, ইন্ডিভিজুয়াল 5টা আঙ্গুল, এবং ভয়ে ওই সময় চিৎকার দিয়ে সে দৌড়ে মার কাছে গিয়ে বলে, মা এই 5টা আঙ্গুল আমি বক্সটা ফুপা দিয়ে গেছে আজকে। তো মা বলে যে কি বলিস আবল তাবল, বক্স খুলে মা দেখে 5টা আঙ্গুর ফল। তো ওই দেখতে দেখতে উনি দুজন দুই জিনিস দেখছে। মা দেখতে দেখতে উনি আবার সেন্স হারিয়ে ফেলছে, মা ওনাকে ধরতে গিয়ে জিনিসটা আবার ছুঁড়ে ফেলে দেয়। তো ওনাকে ধরে বলে যে চল ঢাকায় চল। ওই দিন রাতের বেলা এই কন্ডিশন দেখার পর মেয়ে এতবার সেন্সলেস হয়ে যাচ্ছে, একটা মা বাবা এটা একসেপ্ট করে নিবে না। তারা অবশ্য ওই দিনের সাথে সাথে ঢাকায় নিয়ে আসে এবং ফুপির বাসায় নিয়ে আসে। তো ফুপাকে বলছে যে ফুপা এই জিনিসগুলো আমি দেখলাম। তো ফুপা বলে আমি তো যাই নাই, আমি গেলে তোকে এই জিনিসগুলা কেন দিব, তোর মা এই জিনিসটা কেন দেখবে। তো এখানে ডক্টর দেখায় এবং ডক্টর বলে এটা কন্ডিশনাল হ্যালুসিনেশন হতে পারে, আপনি ওষুধগুলা খান, এই ওষুধগুলা খাওয়ার পরে দেখা যাক, আপনি আমাকে 1 মাস পরে আবার একটা ভিজিট দিবেন। তো ডক্টরের কাছ থেকে যাওয়ার পর সে কুমিল্লা আবার ব্যাক করে 2-3 দিন তার ঘুম খুব ভালো হয় রাসেল ভাই। এরপর থেকে ঘুমের ওষুধ 3টা-4টা খেলেও তার ঘুম হতো না। দেখো সে একই জিনিস আগে সে স্বপ্নে দেখতো, এখন সে চাক্ষুষ বসে থাকা অবস্থায় দেখছে, তার খাটের উপর অনেকে বসে আছে। এর মধ্যে সে চান্স হয়ে যায় চিটাগং ইউনিভার্সিটিতে। সে চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পর ওখানে সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আসার পরে 1 মাসের ছুটি পায়। তো 1 মাসের ছুটি পাওয়ার পরে সে ঢাকা কুমিল্লা চলে আসে। কুমিল্লা চলে আসবার পরে যেটা অ্যাকচুয়ালি রাসেলে বলতে যাচ্ছে সেটা টোটালি আনএক্সপেক্টেড। এটা হতে পারে 1-2 বছরের মধ্যে এরকম হতে পারে। তো রাত 11টা বাজে, তখন সবাই মিলে কথা বলতে বলতে দরজায় কে জানি নক করলো। নিচের ভাড়াটিয়া মাঝে মাঝে দোকানে যাওয়ার জন্য কলাপসিবল চাবি নক করে। তো আঙ্কেলই নর্মালি দরজাটা খুলে। তো উনি নাকি দরজাটা খুললেই খোলা অবস্থায় দেখে যে তার বড় ভাই আসছে বাংলাদেশে। খুব অদ্ভুত লাগছে সবার কাছে এবং সবাই এতটাই খুশি, আবার এতটাই সারপ্রাইজ যে ভাইয়া চলে আসছে উইদাউট এনি ইনফরমেশন, জানাই না। তো সবাই কোশ্চেন জিজ্ঞেস করছে, তুই কখন আসছিস, কাউকে কিছু বললি না, কিভাবে আসছিস, কেমনে আসছিস। সবাই বলতেছে কিন্তু ভাইয়ার মুখ থেকে কোনো কোশ্চেনই আসছে, মানে উত্তরই আসছে না, কোনো কথার উত্তরই দিচ্ছে না, কারোর দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো সবার একটা কিউরিয়াসিটি থাকে, বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কি আনছিস, নিজের মানুষ আসছে, ভাইয়াকে জিজ্ঞেস করছে তুই আমার জন্য কি আনছিস, উত্তর আসতেছে না, খালি একটা কথা বললো, আমি ঘুমাবো। তো মা ভাবলেন যে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে ইউএসএতে, নইলে এরকম ভাবে সে কথা বলার না বলার মতো মানুষ না। বললো যে ঠিক আছে তুই আমাদের রুমে ঘুমা, আমাদের রুমে আমি তোকে জায়গা করে দিচ্ছি, মুক্তি ড্রয়িং রুমে। তো সব যথারীতি সবাই ঘুমিয়ে পড়লো। ওই দিন রাতের বেলার মুক্তি একই জিনিস দেখে, এবার ড্রয়িং রুমে দেখছে অনেকগুলো মানুষ বসে আছে। আমি আপনাকে রাসেল ভাই একটু ফাস্ট বলার কারণে বলি নাই, ড্রয়িং রুমে একই মানুষ সবাই বসে আছে, 20-25 জন ড্রয়িং রুমে, এবং ওর সামনে পানি খেতে উঠে রাত্রেবেলা
ঠিক ওই মুহূর্তে কিন্তু ওই যে মা বাবার রুমে কিন্তু ভাইয়া ঘুমিয়েছিল, তো দরজা লাগানো। পরের দিন যখন সকালে ঘুম ভাঙে সবার, এবং সবার ঘুম ভাঙে, সবার আগে ঘুম ভাঙে হচ্ছে আন্টির ঘুম ভাঙার পরে রাসেল ভাই রুমে যাওয়ার ছেলে, মানে নিজের রুমে যেখানে ছেলে ঘুমাচ্ছিল, যাওয়ার পর দেখে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই জায়গাটাতে, আপনি দেখবেন যথাযথ অগোছালোই থাকবে, বা কেউ যদি সরে যায়, দেখে যে ওই রুমে কেউ নাই, অ্যাজ ইট ওয়াজ। যার কালকে রাতে যখন আসে, যখন ঘুমাতে যায়, যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে আছে। কেমন একটা অদ্ভুত মানে ঘটনা ঘটছে তাদের সবার সাথে। আগে ছিল খালি মুক্তি একা, এখন তার মা, বাবা এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। তো জিনিসটা সবার মানে ওনার কাছে খুব অদ্ভুত লাগছে। আসলো, চলে গেল ছেলেটা। এটা যে আজকের ঘটনা বা একদিনের ঘটনা হতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এটা ঘটতেছে প্রতিদিন দেখা যায় ওনার ভাই আসে রাত্রে 11টায়, পরের দিন সকালে চলে থাকছে না, সকালবেলা আসছে, দুপুরে চলে যাচ্ছে। ওই আসা মুহূর্তে কারোর সাথে কোনো কথা নেই, একটা কথা বলছে না সে। তো এর মধ্যে জায়গাগুলো একটু খেয়াল করবেন আপনারা সবাই, একটু খুব উইয়ার্ড একটা জায়গায়, পরে শুনলে বুঝতে পারবেন। আমরা এখানে তারপরে চলে যাই। জি হাসান ভাই, শিওর। তো এর মধ্যে উনি চিটাগং ইউনিভার্সিটিতে চলে আসে। তার তো ওই জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে হঠাৎ করে একদিন, ওই দিন শনিবার ছিল, উনি ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে তার ভাই দাঁড়িয়ে আছে, মুক্তি আপু। এর মধ্যে কুমিল্লায় কি ঘটছে সেটা তার মাথায় ছিল না, নাই, মানে সে জানে না। তো দেখে যে ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে দৌড়ে গিয়ে, ভাই তোর কি হয়েছে, তুই বল না কি হয়েছে, মানে ধাক্কাচ্ছে। বলে যে আমি যদি একটা মানুষ, এটা যদি না হয় তাহলে আমি কিছুই ফিল করবো না। আমি তো একটা মানুষ ধরছি, নাড়াচ্ছি বারবার, কোনো অ্যান্সার দিচ্ছে না যে কেন আমি এরকম করছি। একটা সময় মনে আছে যে আমি ছাদের মধ্যে একজনের সাথে এরকম কথা বলছিলাম, মা এসে জিজ্ঞেস করছে যে তুই কার সাথে কথা বলছিলি, কিন্তু আমি তো একজন মানুষের সাথে কথা বলছিলাম। তো হয়তো এরকম ভাবে আমি যে ধাক্কাচ্ছি মানুষটাকে, সেই মানুষটাও তো এখন, আমি তো সেটা মানুষ ছিল না, হয়তো বা কি ছিল আমি জানি না, বারবার নাড়াচ্ছি, আমার ভাই এটা হতে পারে না, এটা ইম্পসিবল, টোটালি মানে আউট অফ মাই নলেজ, এরকম কখনো হতে পারে না। তো এরই মধ্যে আপনার ইউএসএ থেকে খবর আসলো যে একটু ডিফারেন্ট, মানে উনি হঠাৎ করে শুনে ঘটনা যে ইউএস থেকে খবর এসছে যে ওনার চাচা ইউএসএ থাকে, বলেছে যে ফাহাদের শরীর খুব খারাপ, ও হসপিটালে আছে, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। এটা শুনে সাথে সাথে ঢাকা চলে, মানে ঢাকাতে আছে উনি, আর কুমিল্লায় আছে, আর ঢাকাতে খবর আসছে যে না, ওখানে ইউএসএ সে অসুস্থ, এবং সবাই মানে ওর জন্য সবাই দোয়া করো। জিনিসটা খুব মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে এখানে যে আছে তাকে আরেকজন বলছেন যে ইউএসএ তে সে অসুস্থ। তো সে ঢাকায় সাথে সাথে চলে আসে, এবং মুক্তিপুর ডিরেক্ট সাথে সাথে মা বাবার সাথে আসে, এবং ওনারা এসে খুব উত্তেজিত হয়ে যায়। তাহলে আমাদের সাথে প্রতিদিন কি ঘটছে, খুব ভয় লাগছে জিনিসটা বলতে, কেমন জানি লাগছে আর কি বলতে, যে আমার সাথে এগুলো কি ঘটছে। প্রতিদিন আমি আমার ছেলেকে দেখছি আসছে যাচ্ছে, অথচ এটা কি, আমার ছেলে অসুস্থ, এখানে এসিটা দিয়ে দেন, ঘামছে একদম পুরোপুরি। তারপরে না, আমার কাছে রাসেল ভাই সিরিয়াসলি ঘটনাটা অদ্ভুত লাগে। তো হঠাৎ করে সে বলে যে না, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, ও যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফেরত আসে। বলে আপনি কি বলতেছেন এগুলো, আমার কাছে প্রতিদিন আমার ছেলে আসে রাত্রেবেলা, তাহলে ওকে বাংলাদেশে আসে নাই? বলে যে আমি কিছু বলতে পারবো না, তোমরা জাস্ট আল্লাহর কাছে দোয়া করো। ওই পাশ থেকে ইউএসএ থেকে এটা আসছে। খুব 2-3 দিনের মধ্যে খবর আসলো, এবং খবরটা ওনার ফুপা পায়। ফুপাকে জানানো হয় যে ভাই উনি ফাহাদ উনি মারা গেছেন আর কি, তো ওনার লাশ নিয়ে আমরা বাংলাদেশে আসছি। অদ্ভুত ব্যাপার, টোটালি অদ্ভুত ব্যাপার, এবং বিশ্বাস করতে পারছেন না এতদিন যা হচ্ছে তার সাথে যদি এটা জোড়া দিই, কিছুই মিলবার কথা না। তো বাংলাদেশে আসার পর তো ওনার মার রাইট সাইডটা প্যারালাইজ হয়ে যায়, আপনার মুখের রাইট সাইডটা, উনি কথা বলতে পারতেন না। তো এটা দেখার পরে বাবাও মোটামুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখন কফিন থেকে লাশটা বের করার পরে মানে সবাই বিলাপ করে কান্না করে না রাসেল ভাই। তো ওই আপু লাশ ধরে জাস্ট বলছিল যে ভাই আমাকে ছেড়ে তুই এভাবে চলে গেলি। তো হাতটা যখন ধরতে যায়, এটা খুব অদ্ভুত জায়গা, হাতের মধ্যে কোনো আঙ্গুল পায় না রাসেল ভাই। ডান হাতটা যখন উঠায়, ওই হাতের জায়গাতে ওই হাতে কোনো আঙ্গুল ছিল না। যেটার মানে এটা ক্লুই বলবো, যেটা অনেক দিন থেকে সে এরকম কিছুটা পেয়ে আসছিল কি, এটা কি সেটাই সে মিলাতে পারে, চাইলে মিলাতে পারে যে না আমি তো ফুপা তো একদিন এরকম কিছু একটা পেয়েছিলাম,
ফুফাতো ছিল না, ফুফাতো বলে আমি ছিলাম না, তাহলে আসলে এই জিনিসগুলো কি ঘটেছিল আমাদের সাথে। আসলে এটা বলার পর একটু টোটালি ইমোশনাল হয়ে যায় আমার কাছে। তো আমি যাচ্ছিলাম, আমি বুঝছিলাম না আপনার কাছে জিনিসটা শেয়ার করবো কিনা। আপনি অপরচুনিটি দিয়েছেন, আজকে শেয়ার করলাম। তো আপনার যার ঘটনা বলছি, যে প্রত্যক্ষ করেছে তার নাম হচ্ছে আসমা। ওই হসপিটালের ওই মুহূর্তে সবচেয়ে এক্সপিরিয়েন্স একজন নার্স ছিলেন উনি। তো নর্মালি সাধারণ ওনার ডিউটি থাকে সাধারণত গাইনিকোলজি এবং প্রসূতি বিভাগে, যেসব প্রেগনেন্ট উইমেনরা ভর্তি হয় সেই ডিপার্টমেন্টে, এবং চিলড্রেন মানে নতুন জন্ম হওয়া বাচ্চা যারা, তাদেরকে যেই রুমে রাখা হয় সেই রুমে তার ডিউটি থাকে। তো সেদিন তার মানে রোটেশনে ডিউটি ছিল আপনার রাতের বেলা। আচ্ছা, প্রচন্ড শীত, সবার কনকনে শীত একদম। তো সবাই একসাথে জড়সড়ো হয়ে ইমার্জেন্সিতে বসে কফি খাচ্ছিলেন। ওই মুহূর্তে আবার ওই সময় কফিটা খুব প্রচলন শুরু হয়ে গেছে ওই জায়গায়। তো কফি খাচ্ছে, তো কফি খেতে খেতে হঠাৎ করে ওখানে ডাক্তারও খুব কম ছিল, ডিউটিরত ডাক্তার 3 থেকে 4 জন হবে। হঠাৎ করে বিকট মানে অনেকের জোরে চিল্লাচিল্লির মাধ্যমে অনেকগুলো মানুষ একজন লোককে নিয়ে আসলো। যে লোকটিকে নিয়ে আসলো ডিরেক্টলি ইমার্জেন্সি। আমি একটু খেয়াল করতে বলবো যে উনি কিন্তু একটা কথা বলেছেন যে অনেক মানুষ একটা রোগীকে নিয়ে আসলো, এবং আপনি বলছিলেন যে বেশ হোমরা চোমরা লোক বলেই মনে হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যে উনি অনেক ক্যাডার টাইপের লোকজন নিয়ে আসছে, মানে খুবই সুপরিচিত একজন মানুষ। আচ্ছা, তো ঢোকার পরে ডিরেক্টলি মানে ইমার্জেন্সির দরজা ধাম করে খুলে ঢুকে গেলেন। ওর যে রোগী ছিল বোঝা গেল যে সে মারাত্মকভাবে জখম হয়েছে। আশ্চর্যজনক ঘটনা যেটা, রোগীর 2টা হাঁটু থেকে পাগুলো ঝুলছিল। আচ্ছা, কেটে ফেলা হয়েছে, মানে মনে সম্ভবত কুপিয়ে। আচ্ছা, তো পাগুলো ঝুলছে, তো ব্লিডিং তো কন্টিনিউয়াসলি পড়ছে হয়ে যাচ্ছে। তো সবাই মিলে একসাথে চলে আসছে, সব ডাক্তাররা এবং নার্সরা, তাকেও এক প্রকার ঝাড়ি দেওয়া হয়, এই তুমি আসো না কেন। তো তাকে মানে বলে যে ক্যানুলা খোঁজো। ক্যানুলা মানে যেদিক থেকে স্যালাইন আমরা এন্ট্রি করি বা না মানে ভেইনটা খুঁজতে বলে। তো সে খুঁজে পাচ্ছে না, অনেক কষ্টে সে পেয়ে গেল, যেহেতু অনেক এক্সপিরিয়েন্স পেয়ে গেছে। এবং যেহেতু জখমের কেস, তো পুলিশ তো অবশ্যই আসবে। তো ওই পুলিশের পারমিশন পেতে পেতেই চলে গেছে, তারা ওটিতে নিয়ে গেছে। আচ্ছা, তো ওটিতে তিনি আর যায় নাই, কিন্তু ওই দিন লোকবল কম থাকায় তাকে আবার ওটিতে ডাকে। সে যখন ওটিতে যায়, গিয়ে দেখে যে 2টো পাই কেটে ফেলা হয়েছে লোকটির। আচ্ছা, এবং ব্যান্ডেজ করছে। সেও আবার তাকে ক্যানুলা বের করে স্যালাইন এন্ট্রি করতে বললো, ব্লাড দিচ্ছে, এবং ব্লাডটা বি পজিটিভ ছিল। সে বলেছে যে এটা খুবই ইজি এবং ওই জায়গায় অ্যাভেলেবল ছিল। তো উনি সবকিছু শেষ করে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর দেখে 45 মিনিটস পরে আবারও দৌড়াদৌড়ি শুরু, মানে ওই পেশেন্টের পালস পাচ্ছে না। কিছুক্ষণ পর পেশেন্টটা মারা যায়। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। তো উনি এটা হলেই তো ভালো। সেটাই। হ্যাঁ, তো উনি আর এগুলি নিয়ে খেয়াল করেন, কারণ এত কেসেস আসে এগুলো ওই জায়গায়, এত ধরনের মানে এত উল্টো পাল্টা কেস আসে, কাটা ছেঁড়া, উনি অভ্যস্ত। রাইট। 1 সপ্তাহ পরে ওনার ঘুম ভাঙে রাসেল ভাই, প্রচন্ড মানে প্রচন্ড একটা জোর শব্দ, বিকট শব্দে ঘুম ভাঙে। আচ্ছা, ঘুম ভেঙে দেখে রাত তখন 1টা বা 2টা বাজে। সে যেহেতু টায়ার্ড ছিল, ঘুম ভাঙার পর দেখে তার খাটটা নড়ছে। আচ্ছা, তো নড়ার সে ভয়ে ভূমিকম্প মনে করে পাশের রুমে চলে যায়, সবাইকে জাগ্রত করে। সবাই বলে না না, এটা ভূমিকম্প না, তুই কিছু ফিল করতেছিস অন্যরকম, আচ্ছা, তুই জাগে ঘুমা। সে কিছুক্ষণ পর আবারও তার ঘুম ভাঙে, এবং আবারও ঠিক একই ভূমিকম্পের অবস্থা, মানে ভূমিকম্পে তার খাট নাড়াচ্ছে। সে আবারও রুমে যায় এবং বলে যে আমার অবস্থা এখানে থাকা যাবে না, আমি তোদের সাথে থাকবো। ওই দিনটা কোনোভাবে অতিক্রম করার পর ঠিক পরের দিন আবারও ঠিক একইভাবে তার ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে সে যেটি মানে ঘুম ভাঙার পর সে যেটি ফিল করে যে তার পায়ের উপরে কিছু ভারী কিছু জিনিস ফিল করছে, যে আমার পায়ের উপরে কিছু ভারী আছে। রাসেল ভাই সরি, পায়ের কাছে ভারী না, সে শব্দ পায় খাটের নিচে। খাটের নিচে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্লটটা একটু চেঞ্জ করে ফেলেছি। খাটের নিচে সে একটি শব্দ পায়। শব্দ পেয়ে সে এখন দেখে যে বাচ্চা কান্নার শব্দ। সে খাটের নিচের ওই চাদরটা উপরে উঠিয়ে দেখে খাটের নিচে অজস্র বাচ্চা কান্না করছে খাটের নিচে। এইটা দেখে তার আর কোনো কিছু ঠিক নাই, সে সেন্স হারিয়ে ফেলে। এবং সেটা সে বলে, ওই প্রথম আমি বুঝলাম সেন্স হারানো কি। আমি প্রথম ফিল করলাম যে আসলে অজ্ঞান জিনিসটা কি। আমার ফ্রেন্ডরা, আমি ঘুম ভাঙে তাদের অন্য রুমে, এবং আমি তাদেরকে বলি, তারা সবাই বলে আসলে ওই যে লোকটা মারা গিয়েছিল
ওনার নার্সরা মিলে জিনিসটা খুব এক্সাজারেট করে, জানতে চায় কি হয়েছিল। এবার আমি লাশের ঘটনাটা বলি রাসেল ভাই। লাশটি যখন যখন যে মারা যায়, যখন ঘোষণা করে যে অফিসিয়ালি যিনি ডেড, এত লোক যে নিয়ে এসছে, কেউ লাশটা রিসিভ করে নাই, একটা মানুষও নাই। তার মানে ওনার কোনো আত্মীয় স্বজন বন্ধু কেউ না, কেউ ওর মধ্যে ছিল না। এত মানুষ মনে হচ্ছিল অনেক মানুষ, কিন্তু একটা বান্দা নাই যে সে লাশটা রিসিভ করবে। পুলিশ যখন আসে, পুলিশ পোস্টমর্টেম করে, তারা সবকিছু ওই 7 দিনের মধ্যে দেখে যে লাশটাকে নিয়ে কি হচ্ছে। পোস্টমর্টেম করার পরে ওই জায়গাটা রেখে দেয়। এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য রিনাউন্ড কলেজ এটা, যেখান থেকে ডেড বডিজ ইজিলি অ্যাভেলেবল। হ্যাঁ, খুবই, আমি জানতাম না, আজকেই প্রথম শুনলাম। হ্যাঁ, সেটাই। তো সেইখানে আপনার ডেড বডিজদের সাথে এই জিনিসগুলো রাখা হয়, ওই লাশটা রাখা হয়। কিন্তু ওর মধ্যে পর্যন্ত 2-3 দিন পার হয়ে যাওয়ার পরও কোনো ক্লেম করে নাই লাশটার কোনো ক্লেম করার লোক ছিল না। তো তাদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে, জিনিসটা নিয়ে সে খুব চিন্তা করে। তো ফ্রেন্ডরা বলে, ওই যে কিছুদিন আগে অজ্ঞান হলো, কিছুদিন পর অজ্ঞান হলো, তার ফ্রেন্ডরা বলে তুই এটা নিয়ে নাড়াচাড়া করেছিস, ওইটার কারণে তোর এই সমস্যাটা হচ্ছে, বেটার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই যা। ঠিক 2 থেকে 3 দিন পর তার আবারও রাসেল ভাই ঘুম ভাঙে রাত 3:30-4টার দিকে। ঘুম ভাঙার পর সে পায়ের উপরে, একটু আগে বলে ফেলেছিলাম, সে একটা ভারী বস্তু ফিল করে, এবং এতদিনের ইনসিডেন্টের কারণে সে লাইট জ্বালিয়ে ঘুমতো, এবং তার রুমমেটসও চলে এসছে। সে লেপটা সরিয়ে নামতে যাবে, এমন সময় দেখে তার পায়ের উপরে ঠিক সেই 2টো পা, কাটা পা পায়ের উপরে পড়ে আছে। এটা দেখে সে দৌড়ে এসে তার রুমমেটকে জাগাচ্ছে, সে চিল্লাচিল্লি করছে, সে কান্নাকাটি করছে, রুমমেট জাগছে না। ভয়ঙ্কর ব্যাপার। রুমমেটকে উনি ইভেন কি অনেক জোরে ঝাঁকি পর্যন্ত দিয়েছে, কিন্তু রুমমেট জাগেনি। এবং সে বলছে আমি ফেইন্ট হচ্ছি না কেন, আমি অজ্ঞান হচ্ছি না, সেটাই, আমি অজ্ঞান হয়ে গেলেই তো মনে হয় এটা আমার স্বপ্ন, এটা নাথিং এলস, কিচ্ছু না, এটা আমার স্বপ্ন। কিছুক্ষণ পর রাসেল ভাই তিনি দেখতে পায় যে ওই 2টো পা এবং আবার কান্নার সাউন্ড আসছে খাটের নিচে। সেই বাচ্চাগুলো যেগুলি কিছুদিন আগে দেখেছিল, তার আর ভয়ের কোনো সীমা থাকলো না। আর আধা ঘন্টা পরে আজান দিয়ে দিল। মজার বিষয়, আজানের আল্লাহু আকবার বলার সাথে সাথে সব ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, কিচ্ছু নাই রুমে, এক ফোঁটা সেই জিনিস কিচ্ছু দেখছে না। আমি তো জাগ্রত, এবং সাথে সাথে ফ্রেন্ডও জেগে যায়। তাহলে এতক্ষণ কি দেখলাম আমি? এতক্ষণ আমি এগুলি দেখার তো কোনো কারণই নাই। আমি যদি সারাক্ষণ চিন্তাই করতাম, তাহলে কেন আমার পা আসবে, কেন আমি বাচ্চা কেন দেখবো? সেটাই, বাচ্চা দেখার তো কোনো কোয়েশ্চেনই আসে না। আমি সারাদিন কাটাছেড়া জিনিস দেখি, মানুষ আস্তে আস্তে মরতেছে আমার হাতের উপর। হ্যাঁ সেটাই, এবং হ্যাঁ সেটাই, আমার তো অন্য কোনো কিছু দেখার কথা ছিল। আমার রুমে কেন এগুলো আমি দেখবো হঠাৎ করে? সে বলে আমি থাকবো না, এইখানে আমি থাকবো না, আমি ছুটি নিব। এবং তার ডাক্তাররাও, ওই রিলেটেড ডাক্তার ডিপার্টমেন্টের ডাক্তাররাও তাকে ছুটি দেয়। খুব বিশ্বাস করে ব্যাপারটা। হ্যাঁ, এক্সপিরিয়েন্স একজন নার্স, উনি ছুটি নেয়। 8 থেকে 10 দিন পর সে যখন ব্যাক করে, একটা পজিটিভ সাইন হচ্ছে ওই যে লাশটা যেটা ছিল কেউ ক্লেম করবার না, সেটা দাফন হয়ে যায়। সেটা নিয়ে যায় এবং নিয়ে দাফন করে ফেলে গভর্নমেন্ট থেকে। এবং এরপরে সে যখন রুমে যায়, একটু ভীত সন্তুষ্ট থাকলেও আর কিছু ঘটেনি। আচ্ছা, তার কথা আমি যখনই খবর পেলাম লাশটা দাফন হয়ে গেছে, এবং আমি তো ভয় ছিলাম আজকে রাত্রে আমি কিছু দেখবো, কিন্তু না, আজকে আমি ঠিক আগের মতো ফিল করছি। খুব ঠান্ডা জায়গাটা, খুব আরামে আছে, শীত তো সেরকম ওরকম ভাবেই আছে, আমি আগে যেরকম ভাবে ছিলাম। তো মাঝখান দিয়ে আমি চোখটা বন্ধ করতে গেলে আমার কাছে মনে হতো না, আমি আসলে ঘুমোতে পারবো না আজকে রাতে। এখন আর সেই কন্ডিশন, আমি ইভেন বাসায় যেও, ওনার কথা হচ্ছে আমি বাসায় যেও ঘুমোতে পারছিলাম না। কিন্তু বাসায় আমি কিছু দেখি নাই। আমি যখন এখানে নিউজ পেলাম যে লোক লাশটা দাফন হয়ে গেছে, আমার সাথে কিছু করছে না। এটাই রাসেল ভাই, এটি আসলে একটা ছেলের ঘটনা। তার মায়ের কাছ থেকে আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলছি। তো ছেলেটি অনেক দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির একটি ছেলে ছিল। ছোটবেলা থেকেই এই গাছের ডালে, এই ঘরের চালে। ঢাকায় বাবা যখন শিফট হয়ে আসে, বাবা টিএনটি বোর্ডে চাকরি করতো আর কি। ঢাকায় যখন শিফট হয়ে আসে, ঢাকায় তাদের নিজেদের একটা 3তলা বাড়ি ছিল, জায়গাটার নাম আমি বলছি না। সেই 3তলার একদম 3তলায় তারা থাকতেন। তো বেশি বড় জায়গা না। তো ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। তো বড় হতে হতে যখন ক্লাস 9-এ পড়ে, 1998-এর ঘটনা, যখন ক্লাস 9-এ পড়ে, হঠাৎ একদিন স্কুল থেকে বাসায় আসার পরে তার রুমে ঢোকার পর থেকে সব ওলট পালট করে ভেঙে ফেলছে সে। বাসায় মা খুব অবাক হয়ে যায়, উনি খুব অবাক হয়ে যায় যে আমার ছেলে বলে কি করছে, একমাত্র ছেলে, কিছু বলতেও পারে না।
ভাঙতে 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 ডাইনিং স্পেসে চলে আসছে। ওই সময় বাবা উপস্থিত ছিল বাসায়। বাবা কি করলো, অনেকক্ষণ পেটালো ছেলেটাকে, কিন্তু কিছুতেই মানাতে পারছে না, এবং ছেলেটা কোনো কথাবার্তা বলা ছাড়া সব ভেঙে ফেলছে। একটা সময় ছেলেটা টায়ার্ড হয়ে মানে ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ার পর ঘর পুরো তছনছ। তো ছেলেটার পাশে যেটার মাই ছিল, এবং বাসায় আশেপাশে অন্য লোকজন, মানে পাশেই ওনার ভাইয়ের বাসা ছিল মহিলার। তো তার ভাই এসে, ভাই আত্মীয় স্বজন সবাই এসে ঘর পরিষ্কার করলো, এবং সারাদিন লোকজন মোটামুটি বাসায় উপস্থিত ছিল। তো রাতের বেলা রাসেল ভাই হঠাৎ করে রাত 1টা-1:30টার দিকে দরজায় কি জানি নক করলো। তো যেহেতু মা পাশে ছিল, মা উঠে যায়নি, বা বলছে আমি খুলতেছি। আমার হাজবেন্ড দরজাটা খুললো, খোলার পর দেখলো একটা লোক সিঁড়িতে বসে আছে, পুরাপুরি চাদর মুড়োনো। জিজ্ঞেস করলেন তুমি কে, কিন্তু কোনো উত্তর পেলো না। একটা লোক যদি হঠাৎ করে রাত্রে 1টার দিকে আপনার রুমের মানে মেইন দরজার সামনে সিঁড়িতে বসে থাকে, আপনার নিজেরই ভয় লাগবে এবং মনে হবে যে ডাকাত আসলো নাকি কিছু একটা। সে কি করলো, রুস্তম নামে যে তাদের দারোয়ান, অনেকক্ষণ দারোয়ানকে ডাকলো। দারোয়ান উপরে আসে না। অন্য সময় দারোয়ান কান পেতে থাকে, আস্তে একটু ডাক দিলে উপরে এসে পড়ে, কিন্তু এখন রাতের বেলা ও তো ডিউটিতে থাকার কথা, ও ডাকতেছে কিন্তু রুস্তমের কোনো খবর নেই। হঠাৎ করে তিনি দেখলেন ওই লোকটি দাঁড়ানোর পর আপনার কাপড় শরীর থেকে চাদরটি খুলে ফেললো, এবং দেখলো যে ওনার ছেলে রনি ওই কাফনের কাপড় পেঁচিয়ে দাঁড়িয়ে আছে ওনার সামনে। আচ্ছা, এটা তো পরের ঘটনা রাসেল ভাই। উনি এসে দেখলেন ওনার হাজবেন্ড পড়ে আছে, যে মা নিয়ে এসে দেখলেন হাজবেন্ড পড়ে আছে, এবং হাজবেন্ডকে উঠিয়ে ফোন দিয়ে পাশের থেকে আবার আত্মীয় স্বজনকে, যারা ভাই ছিল ওনাকে ডেকে নিয়ে এসে হসপিটালে নিতে নিতে রাস্তায় পথিমধ্যে তাদেরকে অ্যাম্বুলেন্সে কথা বলে যে আমি রনিকে দেখছি। এখন তো হসপিটালে নিয়ে যাওয়া হলো। 5 দিন পর ডাক্তার ডিক্লেয়ার করলো যে ওনার রাইট সাইডটা প্যারালাইজড হয়ে গেছে। তো এই এত প্রতিকূলতার মাঝখান দিয়ে কি হয়েছে রাসেল ভাই, এটা উনি মনেই করে নাই। খালি রনির পাশে একজন আছে, সেটা সে কনফার্ম ছিল একদম। তো কি হলো, মাঝখান দিয়ে সে যখন বাসায় ফিরলো তখন জানলো এর মাঝে লোকজন কথা বলতে পারে না, কারণ ওনার হাজবেন্ড আইসিইউতে ছিল, কথা বলতে পারে না ঠিক মতো। তো উনি যখন বাসায় হাজবেন্ডকে নিয়ে ব্যাক করলো, তখন জানলো যে ওই বাসায় যে দারোয়ানটা ছিল রুস্তম, ওই দিনই মারা যান। আচ্ছা, এবং ওই দিনই ওই লোকটার শীতকাল রাসেল ভাই, ওই দিনই ওই লোকটার ডেড বডিটা পিছনে বাড়ির যে স্ল্যাবগুলো আছে ওইখানে পাওয়া যায়, ড্রেনের ভেতরে। ড্রেনের ভেতর যত গরম, মানে শীতকালে লাশ পচার কথা না, ড্রেনের মধ্যে লাশটা ওই একদিনের মধ্যে নাকি পচে গেছিল। তো লাস্ট কোনো ক্লেম টাইম, মানে কোনো পুলিশে কেস ছাড়াই আত্মীয় স্বজন নিয়ে যায়। এখন আত্মীয় স্বজন কেন কেস করলো না, এটা ওনার কোশ্চেন। কেন কেস করলো না, লাশটা নিয়ে ওনারা চলে যায়। তো ঘটনা এইভাবেই চলতে থাকে। রনি মাঝখান দিয়ে নর্মালি ছিল। হঠাৎ একদিন রাসেল ভাই শীতকাল চলাকালীন অবস্থায় ওই বাবাকে বাসায় নিয়ে আসার 1 থেকে 2 সপ্তাহ পরে হঠাৎ করে তার রাতের বেলা ঘুম ভেঙে ডাইনিং স্পেসে পানি খেতে যায়। হঠাৎ করে তার রনির রুম থেকে গুনগুন করে কথার সাউন্ড আসছে। উনি কি করলো, দরজাটা আচমকাই খুলে দেখলো পুরো রুম পরিষ্কার, কেউ নাই, কোনো বান্দা নেই, রনিও নাই। উনি পুরো বাসা তন্ন করে খুঁজলো, রনিরে কোথাও খুঁজে পেল না। তাহলে দরজার ভেতর দিয়ে সিটকানি লাগানো, রনি গেল কোথায়? কেউ তো দরজা খুলেই নাই। বাসায় খালি উনি, ওনার হাজবেন্ড এবং রনি থাকতেন, আর সকালে একটা ছুটা বুয়া কাজ করে চলে যেত। তাহলে রনি গেল কোথায়? বাসার নিচে খুঁজলো, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি চলছেই। নিচের থেকে ভাড়াটিও উপরে আসছে, বা ভাই চলে এসছে, ছাদের উপরে খোঁজাখুঁজি হলো, মানে এলাকায় বিভিন্ন জায়গায় মাইকিং করেও রনিকে 20 দিন খুঁজে পেল না। হঠাৎ করে এই শোকের মধ্যে একদিক দিয়ে বাবা প্যারালাইজ, দিক দিয়ে রনি উধাও, ওনার অবস্থা তো খুবই খারাপ। উনি কি করবেন অ্যাকচুয়ালি? হঠাৎ করে একদিন খবরের কাগজ বাসায়, তো উনি নিতে গেছেন, দরজার নিচ থেকে খবরের কাগজ, দেখলো খবরের কাগজটা আটকে আছে, কেউ জানি দাঁড়িয়ে আছে খবরের কাগজ নিচ থেকে, বোঝা যাচ্ছে দাঁড়িয়ে আছে খবরের কাগজের উপরে। উনি দরজাটা খুললেন এবং খুলে দেখলেন যে রনি চলে এসছে। ওনার তো খুশির অন্ত নাই। রনিকে একটা চর মেরে সেটার সাথে জড়িয়ে ধরে যে তুই কই ছিলি। তো অনেক ফ্যামিলি মিটিংস হয় রনিকে নিয়ে, আসলে রনি কোনো কথাই বলে না। আসার পর থেকে কোনো ধরনের কথা, কোনো ধরনের কিচ্ছু না, কোনো ইন্টারাকশন নাই। ইভেন বাবা যে অসুস্থ, বাবার যে আপনার প্যারালাইজ অবস্থা, বাবাকে ইভেন দেখতে পর্যন্ত তার রুম থেকে ওই রুমে পর্যন্ত যায় নাই। তো যেহেতু ছেলে একবার বাসা থেকে বেরিয়ে গেছে, সে চাচ্ছিল না কোনো অকারেন্স ঘটুক, যাতে আবারও ছেলেটা বাসা থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে একদিন বিকেলবেলা, ওই তো এই কয়দিনের মধ্যেই, 1 মাসের মধ্যে একটা গ্যাপ আছে, তো উনি হরলিক্স বানিয়ে ছেলের রুমে নিয়ে যাচ্ছে।
রুমে গিয়ে দেখে এই দৃশ্য কেউ দেখার পরে মাথা ঠিক থাকার কথা না, দেখতে যে ছেলেটি হাসছে নিজের হাত নিজেই কাটছে, নিজের হাত নিজেই কেটে ফেলতেছে, হাতটা প্রায় ঝুলে গেছে এবং হাসতেছে। সে এক দৌড়ে গিয়ে ওড়না দিয়ে কোনোভাবে রক্ত বন্ধ করার চেষ্টা করছে এবং জোরে জোরে চিৎকার করছে। নতুন দারোয়ান উপর নিচের থেকে উপরে এসে পাশের বাসায় তার ভাইকে খবর দিচ্ছে এবং রনিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো এক্সেসিভ হেমোরেজ হওয়ার কারণে ছেলেটি মারা যায়। কেন মরলো রাসেল ভাই, হাতটা কেন কাটলো, এটা তো অ্যাকচুয়ালি উনি ধারণা করতে পারেন না। এই রহস্য কোথার থেকে, কোন জায়গা থেকে আমার ছেলেকে কি হলো, বাসায় আসার পরে সে এরকম হাসতেছে রাসেল ভাই, সে হাতটা কাটতেছে, এর আগে সে কবজি কাটছে, এরপরে সে হাত কাটছে এবং তার রক্তে পুরো রুম ভেসে গেছে, কিন্তু ছেলেটি হাসতেছিল ওই মুহূর্তে। তো উনি নিজেকে আর ঠিক রাখতে পারেনি, উনি প্রায় একদিন পরে ওনার জ্ঞান ফিরে, কিন্তু ছেলে তো আর ফিরে আসেনি। তো তিনি ডিসাইড করে যে না থাকবো না, প্লাস ওনার হাজবেন্ডও আপনার প্যারালাইজ। তো ওনাদের একটা অফার ছিল বাংলাদেশের বাইরে চলে যাওয়ার, উনি তার ছোট বোনের কাছে চলে যাবে, তো নেদারল্যান্ডে চলে যাবে। যাওয়ার দিনের রাসেল ভাই, আমি যদি শর্টকাটলি বলছি, যাওয়ার দিন যখন বাসার থেকে সবাই ব্যাগ লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে, ওনার হাজবেন্ড হুইল চেয়ার দিয়ে বাসায় থেকে বেরোচ্ছিল, এমন সময় ওই হাজবেন্ডই খুব জোরে চিৎকার দিয়ে সবাইকে আটকে দেয়, কথা বলতে কষ্ট হতো। কিন্তু ওইটি দেখার পর থেকে ওনার হাজবেন্ড টোটালি দুই পাশে প্যারালাইজড হয়ে যায়, পর থেকে কথা বলতে পারে না। 5-6 বছর পর জিনিসটা স্বীকার করে, 5-6 বছর জিনিসটা শেয়ার করে, যখন ওই হল্যান্ডে একটু ভালো ট্রিটমেন্ট পাওয়ার পরে নিজে হালকা করে লিম্বস নাড়াতে পারছেন, মুভ করতে, কথা বলতে পারছেন। ওই কথা বলার জড়তার মাঝে যেটা বলে যে উনি যেদিন বাংলাদেশ ছেড়ে চলে যায়, বাসা ছেড়ে চলে যায়, তখন ওই মুহূর্তে রনির সে একটা কাটা হাতটা সে খাটের উপর দেখে গেছে যাওয়ার সময়, এবং সে বলতে পারে নাই, ওই মুহূর্তে সে তো প্যারালাইজ হয়ে গেছে এবং অলমোস্ট লাইক কোমা, প্রায় 1-2 মাস কোমাতেই ছিল ওগুলো। তো মহিলার এই ট্র্যাজেডির কথাটা হয়তো শেয়ার করতে আগেই শেয়ার করতাম, আমি আগেই ঘটনাটা ছিল, আজকে বললাম, আপনি বললেন শেয়ার করতে। মহিলা আসলে আমাকে যখন বলে, বাংলাদেশে কিছুদিন আগে এসেছিলেন এবং চলে গেছেন উনি, ওরা হাজবেন্ড ওখানে থাকে এবং ওখানকার গভর্নমেন্ট বলে দিয়েছেন যে কোনো ধরনের মুভমেন্ট করা যাবে না। যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে, আমি জায়গার নামটা মেনশন করতে পারবো না কোন জায়গার এটা ঘটনা, এবং যে লোকটি প্রত্যক্ষ করেছেন তার নাম হচ্ছে আব্দুল সালাম, এবং তিনি এই জিনিসটি দেখেছেন বা উনি জিনিসটি বুঝতে পেরেছেন, বা এই জিনিসটি সে পুরোটাই এই জিনিসের সাথে ভিকটিম, যিনি 1992 সালে। তো ওনার গ্রামের বাড়ি, ওনার বাসা থেকে বাজার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে প্রায় 1/2 মাইল। তো এতটুকু রাস্তা হেঁটেই যেতে হতো আর কি, সবকিছু করবার জন্য, বা যাই আনতে হইতো ওই এত দূর রাস্তায় পার করে যেতে হতো। আশেপাশে কোনো ছোটখাটো এবং টঙের দোকানও ছিল না। তো রেগুলার যেতে আসতে একদিন হঠাৎ করে, সেদিন বিকালবেলায় আর কি বাজার থেকে ব্যাক করবার সময়, নর্মালি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি বাঁশ ঝাড় টাইপের একটি জায়গা ছিল এবং পাকা কিছু কবর ছিল। তো নর্মালি উনি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় সালাম জানিয়ে যেত। হঠাৎ করে একদিন কি হলো, বাজার থেকে ব্যাক করবার সময় উনি ওই জায়গাতে আসার পরে দেখলো যে একটি অনেক লম্বা একজন লোক, খালি গায়ে, কোমরে গামছা বাঁধা, সে কবর খুঁড়ছে। তো কৌতূহল বশত সেই লোকটার কাছে যে জিজ্ঞেস করে, ভাই কে মারা গেছে, কিন্তু উনি কোনো ধরনের উত্তর দেন না, কবর খোঁড়াতেই সে ব্যস্ত। এক পর্যায়ে আরো কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো কৌতূহলের কারণে, যে কে মারা গেছে, কোন বাড়ির লোক মারা গেল, কিন্তু ওই লোকটি কোনো ধরনের বিকার নেই, কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চিন্তাই করছেন না, এমন একটা ভাব যে ওনাকে কেউ দেখছে না। তো উনি বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে পরের দিন আবারও ঠিক একইভাবে বাজারে যেতে হচ্ছে কোনো না কোনো দরকারি কাজে। বাজার যাওয়ার পথে দেখলো সেই লোকটি স্টিল কবর খুঁড়ছে, তখনও কবর খুঁড়ছে। আচ্ছা, কবর খুঁড়ছে। কবর তো খুঁড়তে খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু এতক্ষণ কিসের কবর খুঁড়ছে? ওনার কৌতূহলের আরো বাড়তে থাকলো কৌতূহল। ভাই কি হলো, কে মারা গেছে, আপনি কালকের থেকে কবর খুঁড়তেছেন? লোকটির কোনো বিকার নাই, কোনো অ্যান্সার নাই, উনি তাকাচ্ছে ওনার দিকে। এরকম করে করে রাসেল ভাই 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5-6 দিন চলে গেছে। সে দেখতেছে ওই লোকটি কবর খুঁড়ছে তো খুঁড়ছেই। আচ্ছা, এত বড় কবর, কার কবর খুঁড়ছে? তো লাস্ট এর মধ্যে সে কয়েকজন লোককেও ইভেন নিয়ে এসেছিল যে, ভাই দেখেন এই জায়গায় কবর খুঁড়তে দেখতেছি। প্রথম দিন সে নিয়ে আসে তারই পাশের বাড়ির একজন লোককে।
কিন্তু লোকটা এসে বলে কই কিছু নাই তো। তো উনি কি সেটি দেখছে? উনি খুবই অবাক যে আমি কি দেখছি, তাহলে এতদিন আমি কার সাথে, এত জলজন্ত মানুষ, আমি তো ঝাপসাও দেখিনি মানুষটা একদম পরিষ্কার। মানে জলজ্জান্ত একজন মানুষ। হ্যাঁ। তাহলে উনি প্রতিদিন কবর করছে, আমি যখনই কাউকে নিয়ে আসি দেখি যে উনি কবর মানে ওখানে কেউ নাই, খালি। তো ওনার এই মাথার মধ্যে এই জিনিসটা ঘোর পাক করতে করতে এর থেকে 2 দিন পর হঠাৎ করে রাতের বেলা ঘুম ভাঙে এবং বাড়িতে কে যদি নক করছে। নক করে দরজা খোলার পরে পাশের বাড়ির মোতালিব নামে একজন লোক, সে এসে বলল যে ভাই মুরব্বী, এক পরিচিত একজন মুরব্বী, উনি মারা গেছেন। তো উনি অনেক পায়াস একজন লোক, উনি গেছেন ওখানে এবং ডেড বডিটি পরিষ্কার করে গোসল করিয়ে কাফনের কাপড় মুড়িয়ে তিনি কবরস্থানে নিয়ে যাওয়ার পরে দেখলেন যেটা, যে এটা সেই কবরটা, যে কবরটা এতদিন ধরে 7 দিন ধরে যে খোরাখুরি করছে, এই সেই কবরটা যেখানে তার কবর। ওনার জন্য যে কবরটা সিলেক্ট করা হয়েছে এটা সেই কবর যেটা 7 দিন ধরে করছিল লোকটি। এবং উনি একা, এবার উনি অন্য কেউ প্রত্যক্ষ করেন, উনি একাই প্রত্যক্ষ করেছে 7 দিন আগের থেকে। এবং উনি যে মারা যাবে এটাও তো উনি জানতো না। সেটাই রিলেশন, আমি মানে যেটা হচ্ছে যে কেউ দেখলে একটা কথা ছিল, কিন্তু তুমি একাই দেখছে। তো উনি অন্য কাউকে নিয়ে আসলে সে আর দেখে না। না, এবং যাদেরকে নিয়ে আসে তারা ওই মুহূর্তে উপস্থিত ছিল, তারা তার দিকে একবারে হুম রেখে তাকিয়ে থাকে, এভাবে তাকিয়ে, তুই যে বলেছিলি এটা কবর হচ্ছে, এই আজকে এখানে কবর হচ্ছে। তো উনি জিনিসগুলো রিলেট করতে পারে, উনি যা দেখেছে এতদিন ওইটার সাথে সে রিলেট করতে পারে। তো ঘটনা রাসেল ভাই এই জায়গায় শেষ হলেই ভালো হতো। হ্যাঁ সেটাই, মানে আমার কাছে মনে হলো যে এইটুকু ঘটনা থাকলে ভালো ছিল। কিন্তু মানে ওনাকে মানে মাথা নষ্ট করার জন্য যেটা হলো যে ঠিক পরের দিন থেকে তার খারাপ স্বপ্ন আসতে শুরু করলো। খারাপ স্বপ্ন বলবো না, জিনিসটা এরকম হচ্ছে যে ওই গ্রামের মানুষজন মনে করে যে কেউ যদি ডাকে তাহলে মৃত্যু নাকি খুব ঘনিয়ে আসে, বিশেষ করে মৃত মানুষরা। সে দেখলো যে যেই লোকটিকে, কারণ উনি তো খুব কাছের থেকে গোসল করিয়েছে, কাফনের কাপড় পরেছে, উনি দেখলো যে স্বপ্নে তাকে ওই বুড়ো চাচাটা ডাকছে তার কাছে। আচ্ছা, ডাকছে এমন মানে এত সুন্দর করে ডাকছে যে সে মানে না যেতে পারছে না। তো রাসেল ভাই ছোট্ট একটা জিনিস আমি মিস করে গেছি, ওই যে লোকটিকে দেখেছিল, সেই লোকটিকে দেখার পর উনি ওই জায়গায় প্রচন্ড বৃষ্টি নামে এবং ওই সময় মাগরিবের আজানের ওয়াক্ত, আমি এটা মনে করে দিতে যাচ্ছিলাম। হ্যাঁ সেটা। উনি কি করলো, ওই বৃষ্টি পড়ছে, উনি ওযু করে আস্তে আস্তে দেখলো যে উনি এত সুন্দর করে আজান দিচ্ছে, ওই অত্র এলাকার গ্রামে এত সুন্দর করে কেউ আজান দেয় না, এত সুন্দর। মানে এই আজানে সে আজান পড়ার পরে ওই লোকটিও নামাজ পড়ে, সেও কোনা দিয়ে নামাজ পড়ে বাড়ি চলে যায়। তো এটা আমি জাস্ট বলছি, মানে বললাম আর কি, এটা মিস করে গেছি। তো এই স্বপ্নে দেখতে দেখতে হঠাৎ করে রাসেল ভাই উনি একদিন তার ঘুম ভাঙে। তো বলে যে আমি তো স্বপ্নে রেগুলার দেখতাম, কিন্তু এইটা আমার কাছে স্বপ্ন না। সে ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখে অনেক বড় একটা কবরের ভিতরে সে শুয়ে আছে, অনেক উঁচু এবং অনেক বড় কবর। এটা ঘুম ভাঙার পরে দেখে, ভাঙার পর দেখে যে একজন বড় একটা অনেক উঁচু কবর। কবরের তো মানে আমরা তো কবর দেখেছি অনেক উপরে, মনে হচ্ছে যে মাটির অনেক নিচে আমি। এবং আমি ডান দিকে কাত হয়ে, মানে ডান দিকে তাকাতেই দেখি যে সেইটা সেই চাচা যাকে আমি দাফন করেছিলাম সবাই মিলে, তার পাশে আমি শুয়ে আছি। মানে ওনার কবরেই শুয়ে আছেন, এরকম একটা জিনিস, এরকম জিনিস দেখছে। আরো খারাপ জিনিস যেটা হচ্ছে, ওই যে লোকটা, সেই লোকটা ওর উপর মাটি, যে লোকটা আজান দিয়েছিল এবং কবর খুঁড়তে দেখেছিল, সেই লোকটা মাটি চাপা দিচ্ছে, মাটি ঢেলে দিচ্ছে। উনি কি করলো, মাটিটা খোঁড়াতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে। উনি বলে আমার কি হচ্ছে, বেরিয়ে আসার চেষ্টা মানে বাঁচার চেষ্টা করছে। এই মুহূর্তে তার মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসছে, তিনি এক পলকে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে দেখেন যে সে তার বেডের উপরে, সে যার ঘর, তার রুমে, তার ঘরের। বাট এটা স্বপ্ন ছিল না, স্বপ্ন ছিল না, ওনার দাবি এটা স্বপ্ন ছিল না। তার কারণটা হচ্ছে সেটা সে ফিল করেছে, কারণ সে তার ছেলে মেয়ে এবং ওয়াইফকে জিজ্ঞেস করেছে, আমি এটা দেখেছি। বলে হ্যাঁ বাবা, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, বাট রাত 1-2 নাগাদ তুমি ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছ, তোমাকে আমি পায়ে শিকল ধরে আটকাতে পারিনি। বের হয়ে তুমি ওই দূরের কোথায় চলে যাচ্ছ, আমি ভাবলাম যে তুমি কোথাও কোনো কাজে যাবা, কিন্তু তুমি কোনো কথাই বলো নাই। আমার যখন সকাল হয়ে গেছে, তুমি ঠিকই সকালবেলা চলে আসছো ঘরে এসে খাটের মধ্যে তুমি ঘুমাই গেলা, এবং ঘুমটা ভাঙে বিকালবেলা রাসেল ভাই। তাহলে উনি জিনিসগুলো কোথায় গেছে ওরা জানে না, মানে নিশ্চয়ই কেউ ফলো করতে চাইছিল বা কিছু জানে না, কেউ কিছু দেখে নাই। একমাত্র উনি যেটা বলে যে আমি সশরীরে স্বজ্ঞানে
আমি কবরের ভিতরে শুয়েছিলাম, আমি আর থাকবো না, কি অদ্ভুত ব্যাপার। আমার কি মৃত্যু ঘনিয়ে আসছে, এই বাড়ি থেকে চলে যাই। আর এমনি তো ওদের ঢাকায় আসার অবস্থা ছিল, ওই মুহূর্তে কথা ছিল যে ঢাকায় শিফট করবেন। এরপর থেকে তিনি ঢাকায় আছেন এবং যাত্রাবাড়িতে আছেন। রাসেল ভাই বলে দিচ্ছে উনি কোন জায়গায় আছেন। যাত্রাবাড়িতে ছোট একটা বাসায় পুরো ফুল ফ্যামিলি নিয়ে তিনি থাকেন। এটি ছিল ঘটনা। এই অদ্ভুত ঘটনাটাই রাসেল ভাই মানে শেয়ার করবো কি করবো না, আর আপনি ডিসাইড করে দিয়েছেন। আমি ভাবছিলাম এটা কি করবো না।